হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে আমাদের এক্সাম গুরুজিতে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি আছে, আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছে আমাদের ৭,৭০০০ বিজ্ঞানের প্রশ্ন উত্তর পর্ব 24 অর্থাৎ 24তম পর্বে আমরা নিয়ে উপস্থিত হয়েছি, যেটি রেলের গ্রুপ ডি এনটিপিসি এবং যে কোনো চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকের যে চ্যাপ্টারটি আমরা করব সেটি হলো রাসায়নিক গণনা। ঠিক আছে, রাসায়নিক গণনা চ্যাপ্টারটি আজকে আমরা করব। টোটাল 50টি কোশ্চেন দেখবো তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটি দেখো শেষ অবধি, ভিডিওটিকে শেয়ার করো। তোমরা একদম শেয়ার করছো না, মানে বলবো যে তোমরা শেয়ারই করছো না। ঠিক আছে, তো ভিডিওগুলোকে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি প্রথমবার দেখে থাকো ভিডিওটি, এবং আমাদের সাথে যুক্ত থাকো শেষ অবধি। চাকরি পেতে বাধ্য হবে, তোমাদেরকে এটা বলতে পারি। ঠিক আছে, তো চলো লেটস গো, আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। আর বেশি দেরি করবো না। আজকে 24তম পর্ব, বিজ্ঞানের অজ্ঞান পর্ব 24। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন। ভরের সংরক্ষণের সূত্রের প্রবর্তক হলেন, ভরের সংরক্ষণের যে সূত্র সেটির প্রবর্তক হলেন হচ্ছে ল্যাভোইশিয়ার। ল্যাভোইশিয়ার ভরের সংরক্ষণের সূত্রের প্রবর্তক। তারপরে বিক্রিয়া ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের পার্থক্য কি হয়, সেটি হচ্ছে উচ্চ শক্তির বিক্রিয়া দেখা যায়। বিক্রিয়া ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের পার্থক্য কিভাবে হয়, উচ্চ শক্তির বিক্রিয়া দেখা যায়। তারপরে Cl2 বা ক্লোরিন গ্যাসের আণবিক ভর 71। কোন বক্তব্যটি সঠিক, সেটি হলো গ্যাসটি বায়ুর অপেক্ষা ভারী। মানে আণবিক ভর হচ্ছে 71, এটি হচ্ছে বায়ুর অপেক্ষা ভারী গ্যাস। ঠিক আছে, ক্লোরিন। তারপরে পরবর্তী কোশ্চেন, ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি কি? ভর ও শক্তির তুল্যতা সমীকরণ হচ্ছে E = mc²। ঠিক আছে, এটা অনেকেরই জানা, E = mc²। ঠিক আছে, E = mc² সমীকরণের সাথে কোন বিজ্ঞানীর নাম জড়িত, সেটি হচ্ছে আইনস্টাইন। অর্থাৎ আইনস্টাইন E = mc² সমীকরণটি আবিষ্কার করেন। ঠিক আছে, কোন প্রকার বিক্রিয়া ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে? কোন প্রকার বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে, সেটি হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। সেটি হলো নিউক্লিয় বিক্রিয়া। তারপরে E = mc² সমীকরণে EMC হলো যথাক্রমে কি কি, এটি আমাদের জেনে রাখা প্রয়োজন। E = mc² এ E হলো শক্তি, M হলো ভর বা মাস, E হলো এনার্জি বা শক্তি, M হলো ভর বা মাস, আর C হলো শূন্য। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ। C হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থের ভর কি হয়, সেটি হচ্ছে তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পাবে। সেটি হলো তুল্যাঙ্ক পরিমাণে হ্রাস পাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী কোশ্চেন। ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থের ভর কি হয়? ভর ও শক্তির সমতুল্যতা অনুযায়ী তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের কি হয়, সেটি হচ্ছে তুল্যাঙ্কের পরিমাণ বৃদ্ধি পায়। বিক্রিয়াজাত পদার্থের তুল্যাঙ্কের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন একসাথে যুক্ত হয়ে তৈরি হবে 2 মোল NH3। 2 মোল NH3 উৎপন্ন হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। কোন পদার্থের ভর ও মোলের সংখ্যার সম্পর্ক হলো মোলার ভর? ঠিক আছে, কোন পদার্থের ভর ও মোলার সংখ্যার সম্পর্ক হলো মোলার ভর, সেটি হলো মোলার সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত ভর বাই মোলার ভর। মোলার সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত ভর বাই মোলার ভর, এটি হলো সম্পর্ক। ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। 64 গ্রাম NH4NO2 এর বিয়োজনে উৎপন্ন N2 অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ কত? ঠিক আছে, 64 গ্রাম এর থেকে নাইট্রোজেনের পরিমাণ হলো 28 গ্রাম। 64 গ্রামের থেকে 28 গ্রাম। ঠিক আছে, নাইট্রোজেনের পরিমাণ হলো 28 গ্রাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী কোশ্চেন। ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পরে কি হয়, সেটি হলো একই থাকে। ভর ও শক্তির মোট পরিমাণ যে কোনো পরিবর্তনের পরে কি হবে, একই থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। গ্যাসীয় পদার্থের আণবিক ভর M এবং বাষ্প ঘনত্ব D এর সম্পর্ক কি? গ্যাসীয় পদার্থের আণবিক ভর M এবং বাষ্প ঘনত্ব D এর সম্পর্ক কি, সেটি হলো M = 2D। অর্থাৎ আণবিক ভর ইকুয়াল টু 2D বা 2 বাষ্প ঘনত্ব। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। একটি গ্যাসের আণবিক ভর 46 হলে তার বাষ্প ঘনত্ব কত? তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি গ্যাসের আণবিক ভর যদি 46 হয় তাহলে বাষ্প ঘনত্ব 23। ঠিক আছে, M = 2D। M = 2D মানে M হচ্ছে 46 এবং 2 × 23
অর্থাৎ ডি। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু ম্যাথ হিসাবেও আসে পরীক্ষাতে, তো জেনে রাখা দরকার। চলো পরবর্তী কোশ্চেন, ভর ও শক্তির নিত্যতা সূত্রটি কি? ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুসারে কোনো পরিবর্তনের পূর্বে বা পরে ভর ও শক্তির মোট পরিমাণ সর্বদা একই থাকবে। ভর এবং শক্তি তার মোট পরিমাণ একই থাকবে, যে কোনো পরিবর্তন ঘটুক না কেন, আগে এবং পরে একই থাকবে। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ বলতে কি বোঝো? রাসায়নিক বিক্রিয়ায়, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। একই রাসায়নিক বিক্রিয়ায় ভর মানে একই রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণ বলে। অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া প্রথম একটি বিক্রিয়াজাত পদার্থ যেটিকে বিক্রিয়া করা হবে তাকে বিক্রিয়াজাত পদার্থ বলে, মানে বিক্রিয়ক বলে, এবং সেটা থেকে বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ বিক্রিয়ার ফলে যে পদার্থটা তৈরি হবে, দুটোর মধ্যে যে ভর সেই ভর সমান থাকবে, তাকে ভরের সংরক্ষণ বলে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, সেটি হলো ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্য সূত্রটি কখন প্রযোজ্য হয়? ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্য সূত্রটি কখন প্রযোজ্য হয়? তখন হচ্ছে উচ্চ শক্তির বিক্রিয়ায় ভরের নিত্যতা সূত্র পরিবর্তে ভর ও শক্তির নিত্যতা সূত্র প্রযোজ্য হয়। অর্থাৎ শুধুমাত্র ভরের নিত্যতা সূত্র না, ভরের সাথে সাথে শক্তিরও নিত্যতা সূত্র এখানে প্রযোজ্য হয়। ঠিক আছে, তারপরে সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্ভব হলেও ভরের হ্রাস বা বৃদ্ধি বোঝা যায় না কেন? ঠিক আছে, সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ বা উদ্ভব হলেও ভরের হ্রাস বা বৃদ্ধি বোঝা যায় না কারণ কারণ সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ উদ্ভবের ফলে যে পরিমাণ ভরের বৃদ্ধি বা হ্রাস ঘটে তা এতটাই নগণ্য যে এটি সুবেদী তুলা যন্ত্রেও ধরা পড়ে না। অর্থাৎ একদম সামান্য নগণ্য কিন্তু ভরের পরিবর্তন ঘটে, বৃদ্ধি পায় বা হ্রাস ঘটে, যেটি একদম সুবেদী তুলা যন্ত্র কিন্তু ধরা পড়ে না। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, ইকুয়াল টু এমসি স্কয়ার সমীকরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? সেটি হলো এম পরিমাণ ভরের সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করার ফলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা ইকুয়াল টু এমসি স্কয়ার, যেখানে সি শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, যেটি সি শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী কোশ্চেন, গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে? প্রমাণ চাপে ও উষ্ণতায় বা এসটিপি তে, ঠিক আছে, প্রমাণ চাপে বা উষ্ণতায় এসটিপি তে লিটার কোন গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। অর্থাৎ লিটার পরিমাণ গ্যাসে গ্রামে পরিণত করাকে তাকে গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী কোশ্চেন, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব কাকে বলে? গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব কাকে বলে? সমান ও উষ্ণতায় কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলে। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের মানে পরিপ্রেক্ষিতে হবে, কিন্তু সেই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলে। ঠিক আছে, SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব সাধারণ বায়ু চাপে ও 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 72 হলে একই বায়ু চাপে 50 ডিগ্রি উষ্ণতায় SO2 এর ঘনত্ব কত হবে? সেটি হলো বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল নয় বলে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেও SO2 গ্যাসের বাষ্প ঘনত্ব 72ই হবে এবং বায়ুর গড় বাষ্প ঘনত্ব একই হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী কোশ্চেন, বায়ুর গড় বাষ্প ঘনত্ব কি 14.4 হলে বায়ুর উপাদান গ্যাসগুলির যে গড় আণবিক গুরুত্ব কত হবে? বায়ুর গড় বাষ্প ঘনত্ব 14.4 হলে, ঠিক আছে, বায়ুর গড় বাষ্প ঘনত্ব 14.4 হলে বায়ুর উপাদানগুলির গ্যাসগুলির গড় আণবিক গুরুত্ব হবে 2 × 14.4। ঠিক আছে, অর্থাৎ 28.4। কোন গ্যাস বায়ুর চেয়ে ভারী কিনা তা কিভাবে বুঝবে? কোন গ্যাস বায়ুর চেয়ে ভারী কিনা সেটা কিভাবে বুঝবে? সেটা হলো কোন গ্যাসের ঘনত্ব যদি বায়ুর ঘনত্ব 14.4 অপেক্ষা বেশি হয় তবে গ্যাসটি বায়ুর চেয়ে ভারী। পরবর্তী কোশ্চেন, ক্লোরিন গ্যাসের বাষ্প ঘনত্ব 35.5 গ্যাসটিকে পাত্রে সংগ্রহ করার সময় বায়ুর কি ধরনের অপসারণ ঘটবে? ক্লোরিন গ্যাসের বাষ্প ঘনত্ব 35.5 বায়ুর গড় বাষ্প ঘনত্বের মানে 14.4 এর চেয়ে বেশি। ঠিক আছে, সুতরাং ক্লোরিন গ্যাস বায়ুর তুলনায় ভারী, তাই গ্যাসটিকে পাত্রে সংগ্রহ করার সময় বায়ুর উপসরণ ঘটবে। ঠিক আছে, বায়ুর উপসরণ মানে বায়ু উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, ক্লোরিন গ্যাস নিচে চলে যাবে এবং বায়ু উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন,
12 গ্রাম কার্বন থেকে 4 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়ার জন্য ন্যূনতম কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন? এক্ষেত্রে ন্যূনতম 12 গ্রাম অক্সিজেন প্রয়োজন। 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 4 গ্রাম কার্বন 12 গ্রাম কার্বন থেকে 4 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়ার জন্য ন্যূনতম 12 গ্রাম অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, 4 মোল জল উৎপন্ন করতে কত মোল H2O এবং কত মোল O2 বিক্রিয়া করবে? ঠিক আছে, 4 মোল জল উৎপন্ন করতে 4 মোল হাইড্রোজেন মানে H2 এবং 2 মোল O2 বিক্রিয়া করবে। ঠিক আছে, 4 মোল, কারণ 2H2O বা H2O আমরা জানি। ঠিক আছে, তো 4 মোল হাইড্রোজেন এবং 2 মোল অক্সিজেন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 32 গ্রাম অক্সিজেন এর সাথে বিক্রিয়া করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে? সেটি হলো 12 প্লাস 32 গ্রাম বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কারণ আমরা জানি যে CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তো 12 প্লাস 32 ইকুয়াল টু 44 গ্রাম গ্যাস উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, তারপরে 5.6 লিটার একটি গ্যাসের এসটিপি তে ভর 11 গ্রাম, গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তো এটি একটা ম্যাথ, এই ম্যাথটি কিভাবে হবে? 5.6 ইনটু 4। ঠিক আছে, 5.6 ইনটু 4 ইকুয়াল টু 22.4 লিটার গ্যাসটির এসটিপি তে ভর 11 ইনটু 4 অর্থাৎ 44 গ্রাম। সুতরাং গ্যাসটির বাষ্প ঘনত্ব 44/2 ইকুয়াল টু 22। ঠিক আছে, 44/2 ইকুয়াল টু 22। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। স্টয়সিওমেট্রি কাকে বলে? কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়ার পদার্থের মধ্যে পরিমাণগত সম্পর্ককে মানে ভিত্তি করে যে গণনা করা হয় তাকে স্টয়সিওমেট্রি বলে। ঠিক আছে, কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়ার পদার্থের মধ্যে পরিমাণগত সম্পর্কের ভিত্তিতে যে গণনা করা হয়, অর্থাৎ এটা 1 পরিমাণ এটা 2 পরিমাণ। ঠিক আছে, তো সেটিকে স্টয়সিওমেট্রি বলে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ার সময় ড্যাশ ও ড্যাশ তথ্য জানা যায়। ঠিক আছে, গুণগত ও পরিমাণগত তথ্য জানা যায়। রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ার গুণগত ও পরিমাণগত তথ্য জানা যায়। পরবর্তী কোশ্চেন। ড্যাশ শক্তির পরিবর্তনে কিছু পরিমাণ ভরের ড্যাশ রূপান্তর ঘটতে পারে, অর্থাৎ উচ্চ শক্তির পরিবর্তনে কিছু পরিমাণ ভরের শক্তিতে রূপান্তর ঘটতে পারে। অর্থাৎ এটা আমরা আগেও বলেছি যে উচ্চ শক্তি যখন মানে পরিবর্তন ঘটবে, ঠিক আছে, তখন ভর কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। চলো, শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তারপরে সাধারণ বিক্রিয়ায় ভরের ড্যাশ পরিবর্তন ড্যাশ। ঠিক আছে, সাধারণ বিক্রিয়ায় ভরের পরিমাপযোগ্য পরিবর্তন হয় না, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। কোন রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশ পদার্থগুলির মোট ভর, অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর পদার্থগুলির বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান। ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান। পরবর্তী কোশ্চেন। লোহায় মরিচা পড়লে এক্ষেত্রে এটি কোন ধরনের সংরক্ষণ ঘটে? এটি হলো ভরের সংরক্ষণ ঘটে। 88 গ্রাম FeS বা ফেরাস সালফাইড থেকে প্রাপ্ত H2S বা হাইড্রোজেন সালফাইডের STP তে আয়তন কত? সেটি হলো 22.44 লিটার। 22.44 লিটার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। ড্যাশ বিক্রিয়ায় ভরের পরিবর্তন পরিমাপ করা যায়? কি নিউক্লিয় বিক্রিয়ায় ভরের পরিবর্তনের পরিমাপ করা যায়? ঠিক আছে, STP তে 1 লিটার H2 এর ভর কত? হাইড্রোজেনের ভর কত? সেটি হলো 0.089 গ্রাম। 0.089 গ্রাম। এই মানগুলি কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের বাষ্প ঘনত্ব, ঠিক আছে, ঘনত্বের মান কত হবে? সেটি হলো অভিন্ন হবে, মানে বাষ্প ঘনত্বের মান পরিবর্তন হবে না। ঠিক আছে, বাষ্প ঘনত্বের মান পরিবর্তন হবে না। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব, ঠিক আছে, 20 হলে 80 গ্রাম গ্যাসের মোল সংখ্যা কত? ঠিক আছে, সেটি হলো 2। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে 80 গ্রাম গ্যাসের মোল হলো 2, মোল সংখ্যা হলো 2। হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়ায় জল উৎপন্ন হলে মোল সংখ্যা ড্যাশ হয়, কি হবে? হ্রাস হয়, মোল সংখ্যা হ্রাস হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হলে মোল সংখ্যা হ্রাস হবে। তারপরে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব হলো গ্যাসটির ভর সম
ড্যাশ আয়তন ড্যাশ গ্যাসের তুলনায় যত গুণ সেই তুলনায় সমতুল্য। তুলনামূলক সংখ্যা সেটি হলো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হলো গ্যাসটির ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ সেই তুলনামূলক সংখ্যা। বাষ্প ঘনত্ব কিভাবে মাপা হয়? হাইড্রোজেন গ্যাসের তুলনায় মাপা হয় বাষ্প ঘনত্ব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 1195 নাম্বার কোশ্চেন। 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে STP তে ড্যাশ লিটার ড্যাশ উৎপন্ন হয়। সেটি হলো 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। 22.4 লিটার CO2 উৎপন্ন হয়। বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভর কি করে না। বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে না। বাষ্প ঘনত্ব একটি ড্যাশ বিহীন রাশি, এটি হলো একক বিহীন রাশি। বাষ্প ঘনত্ব বলতে কি আণবিক ঘনত্ব। ঠিক আছে, তো বাষ্প ঘনত্ব হলো একটি ড্যাশ বিহীন রাশি বা আণবিক ঘনত্ব বা আণবিক গুরুত্ব একটি ড্যাশ বিহীন রাশি। ঠিক আছে, বা একক বিহীন রাশি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। CO2 বায়ুর চেয়ে ভারী কারণ CO2 এর ড্যাশ বায়ুর তুলনায় বেশি বাষ্প ঘনত্ব বা আণবিক গুরুত্ব বায়ুর তুলনায় বেশি। তারপরে পরবর্তী কোশ্চেন। কোন পাত্রের মধ্যে থাকা কোন গ্যাস অণুর উপর কখন লব্ধি আকর্ষণ বলে ক্রিয়া করে? ঠিক আছে, একটি অণু যখন পাত্রের দেওয়ালে খুব নিকটবর্তী হয় তখন অণুর উপর লব্ধি আকর্ষণ বল ক্রিয়া করে। খুব নিকটে হলে আকর্ষণ বল ক্রিয়া করবে। তারপরে আদর্শ গ্যাসকে কি তরলে রূপান্তর করা সম্ভব? আদর্শ গ্যাসের গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ নেই বলে তাই আদর্শ গ্যাসকে তরলে রূপান্তর করা সম্ভব। ঠিক আছে, তো তরলে রূপান্তর করা সম্ভব। ঠিক আছে, চলো আমাদের আজকের জন্য ক্লাস এই পর্যন্ত। 1200টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। 1500টা কোশ্চেন কমপ্লিট হওয়ার পরে আমরা 1500টা PDF তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয় তো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হও। আমাদের টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এক্সাম গুরুজি অফিসিয়াল এবং এক্সাম গুরুজি বেঙ্গলি দুটো আছে। তো সেখানে তোমরা যুক্ত হয় বিভিন্ন PDF পাওয়ার জন্য। অবশ্যই আমাদেরকে তোমরা ফেসবুকে ফলো করতে পারো, আর তাছাড়া হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9504169945। তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সেখানে তোমরা যুক্ত থাকতে পারো এবং ক্লাস তোমরা দেখো। এবং তোমরা যদি আমাদের অন্যান্য ক্লাস প্রিমিয়াম ক্লাস দেখতে যাও, যেমন যেটা হচ্ছে WBCS এর জন্য প্রস্তুতি নিতে যাও কিংবা অন্যান্য প্রস্তুতি নিতে যাও, যেহেতু আমাদের চ্যানেলে তোমরা রেলের গ্রুপ ডি এবং NTPC সম্পূর্ণ প্রিপারেশন পাবে, অন্যান্য কিছু প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই তোমরা আন একাডেমিতে যুক্ত হতে পারো। ঠিক আছে, রাজ্যে কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য শুরু হয়েছে আন একাডেমিতে মিশন সেট বা কমন এলিজিবিলিটি টেস্ট, যেখানে পার্টিকুলারলি টাইম ধরে ধরে আপনাদের জন্য ক্লাস দেওয়া হবে আগামী 6 মাস। এবং তাছাড়াও আপনি আন একাডেমিতে যত ধরনের কোর্স আছে টোটালি WBPSC এর আন্ডারে সমস্ত কিছু ফ্রিতে পাবেন, যেখানে বাড়িতে বসে আপনি মোবাইলে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন। টপ এডুকেটরদের কাছে আপনি পড়তে পারবেন। এক্সক্লুসিভ কভারেজ থাকবে সমস্ত সিলেবাসের। রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, অর্থাৎ আপনার ধরুন কোনো ডাউট আছে যে আমি এটা বুঝতে পারছি না, তো সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। লাইভ টেস্ট সিরিজ থাকবে, যেটা লাইভ পরীক্ষা হবে। তারপরে স্টাডি ম্যাটেরিয়ালস PDF আকারে পাবেন। আনসার রাইটিং সেশন থাকবে, অর্থাৎ উত্তর লেখার পর্ব থাকবে। তারপরে মেন্টরশিপ এন্ড গাইড থাকবে, অর্থাৎ আপনার আপনি বলবেন যে আমার এই প্রবলেম, আপনাকে মেন্টর করা হবে সেই প্রবলেম গুলোতে। ঠিক আছে, ইন্ডিয়ার টপ এডুকেটরদের দিয়ে এখানে করানো হবে। আপনি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে তাদের ছবি। তো আপনারা যদি এই কোর্স নিতে চান, দেখুন আপনারা পড়াশোনা তো করছেন ফ্রিতে, ইউটিউবে অনেক পড়াশোনা করছেন, তবে টার্গেটেডলি যদি আপনি WBCS এর জন্য প্রিপারেশন নিতে চান, আমি বলবো যে একটা 2 বছরের কোর্স আপনি এখানে নিয়ে নিন। অবশ্যই এটা পেইড কোর্স, 12 মাসে রেকমেন্ড করা থাকলে 2 বছরের কোর্সেই সবথেকে বেশি ছাড় আপনি এখানে পাচ্ছেন। আপনি যদি ইউজ করেন এক্সাম গুরুজি কুপন কোড, তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন। আরো অতিরিক্ত বা বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনারা বলে দেবো যে কি কি বেনিফিটস আপনি এখানে পাবেন, কিভাবে স্পেশাল ডিসকাউন্ট অ্যাকোয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে টোটালি সিলেবাস ওয়াইজ ক্লাস করানো হবে। ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়ান পলিটি ইকোনমিক্স, তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি রিজনিং, সমস্ত কিছু এখানে কভার হবে। তো চলো লেটস ক্র্যাক ইট। ডাউনলোড করো আন একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে। ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্লাস কোর্স নিতে পারো। তো আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখন ধরনের লেটেস্ট ভিডিও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। বাই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স अगेन এন্ড বাই।